নমস্কার, আমি গকুল মান্না। এসএসসি 2016-তে আমি 11-12 কেমিস্ট্রি সাবজেক্ট পেয়েছি। দুর্ভাগ্যের বিষয়, আমরা সবাই এখন একই পথের পথিক এবং একটা আইনি বোঝা মাথায় নিয়ে আমি বর্তমানে একটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। এবং তার আগে আমার যারা বন্ধু বান্ধবী, মানে আমরা একই সঙ্গে যারা এই 2016 প্যানেলে পেয়েছিলাম, শিক্ষক শিক্ষা সবাইকে আমার একটা অনুরোধ। আমি 21 তারিখ, মানে 21শে এপ্রিল, শিক্ষা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, ওনার সঙ্গে যে মিটিং হয়েছিল 13 জন প্রতিনিধি, তার মধ্যে আমি একজন গিয়েছিলাম এবং আমার যার কোনো কথা নয়, 12 জন গিয়েছিলাম। তার সঙ্গে আমি অনেক জোর জাবস্তি করে, অনেক রিকোয়েস্ট করে গিয়েছিলাম। আসল কথা যে এসএসসি চেয়ারম্যান আমাদেরকে নিয়ে কি করতে চাইছে, রিভিউ পিটিশনার কি করতে চাইছে, বা ওই দিন একটা লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল এসএসসির ওয়েবসাইটে, সেই বিষয়ে কিন্তু চিন্ময় মণ্ডল এটা নেতৃত্ব দিচ্ছেন এবং ওনার সঙ্গে আরো 11 জন, মোট ওনাকে নিয়ে 12 জন। তার মধ্যে আমি গিয়েছিলাম। আমি একমাত্র ফার্স্ট কাউন্সিলিং 11-12-এ পেয়েছিলাম, আর ওনারা কিন্তু সবাই 4th এবং 5th কাউন্সিলে 9-10-এ ছিল। তার মধ্যে বিশেষ কথা যেটা আমি প্রথমেই চেয়ারম্যানের মুখ থেকে যেটা জানতে পারি, যে 21 তারিখে ওই দিনই এসএসসির ওয়েবসাইটে লিস্ট পাবলিশ হবে। কি লিস্ট? দা 11-12-এর প্রথম এবং দ্বিতীয় কাউন্সিলিং, 9-10-এ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কাউন্সিলিং এ যারা টেন্টেড ক্যান্ডিডেট, তাদেরকে বাদ দিয়ে বাকিদের ওয়েবসাইটে লিস্ট পাবলিশ হবে। এরাই স্কুলে যাবে, স্যালারি পাবে এবং এদেরকে নিয়েই রিভিউ পিটিশন করা হবে। যেটা উনি স্ট্যান্ড পয়েন্ট যেটা দিয়েছিলেন, যে সুপ্রিম কোর্টের যে অর্ডারের 31 নম্বর পয়েন্টে যেখানে ছিল, যে যেহেতু এসএসসি 1 বছর তারা ওএমআর রাখার জন্য পারমিশন করেছিল, বা তাদের নিয়মের মধ্যে পড়ে 1 বছর তারা ওএমআর রাখতে পারে, সেই বেসিসে বিরোধী যারা লয়ার ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, এই ভিতর স্বামী, ওনারা সেই বিষয়ে কি না, তাহলে 1 বছর প্যানেলের মেয়াদ, তাহলে 1 বছর পরে যেসব কাউন্সিলিং গুলো হয়েছে সেগুলো সুপ্রিম কোর্টের অর্ডারে উনি ব্যাখ্যা করলেন যে এটা আইনিভাবে অবৈধ। তাই 1 বছরের মধ্যে এই কাউন্সিলিং গুলো করেছিল, যে 9-10-এর প্রথম 3টা এবং 11-12-এর প্রথম 2টো কাউন্সিলিং। তাহলে এটাকে নিয়ে উনি বলছেন আগে যেটা আইনি প্রসেস, মানে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে যতটা বাঁচানো যায় রিভিউ পিটিশনে, ওটাই উনি করতে চেয়েছিলেন এবং ওটাই 21শে এপ্রিলে এসএসসির ওয়েবসাইটে উনি দিতে চেয়েছিলেন। কিন্তু চিন্ময় মণ্ডল এবং ওনার সঙ্গে আর যারা গিয়েছিলেন সবাই এর তীব্র প্রতিবাদ করেন, যে ওনারা 4th 5th কাউন্সিলিং এ যারা আছেন সবাইকে নিয়েই ওয়েবসাইটে দিতে হবে। না দিলে উনি চ্যালেঞ্জ শুনলেন যে বাইরে ওনার ছেলে মেয়েরা অনেক আছে, দলবল আছে, সবাই এসএসসি অফিসের ভাঙচুর করা শুরু করবে এবং তীব্র উত্তেজনা এবং বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হয় ওই ভিতরে। তারপর চেয়ারম্যান একটা আশ্বাস দিলেন যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বলে আলোচনা করে জানাবেন, ততক্ষণ আমাদেরকে পাশের রুমে বসতে বলবেন। যথারীতি আলোচনার পর উনি যেটা বলছিলেন, যে যে ওই দিন যে সিদ্ধান্তটা উনি বলেছিলেন, যে উনাদের যে এডুকেশন ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা এবং প্রশাসনিক ভাবে যারা আছেন এবং সরকার পক্ষের এবং এসএসসি পক্ষের যারা লয়ার আছেন সবার সঙ্গে আলোচনা করে এবং বিরোধী লয়ারদের সঙ্গে আলোচনা করেছিলেন, এটা বললেন যে এই 3টা 9-10-এর 3টা 11-12-এর 2টো কাউন্সিলিং এ যারা টেন্টেড হিসাবে এখনো চিহ্নিত নয়, তাদেরকে নিয়ে যদি রিভিউ পিটিশন করা হয়, তাহলে এটা আশা করা যায় রিভিউ পিটিশনটা টিকে যাবে এবং এদের চাকরি থেকে যাবে। এবং উনি আরো এটা বললেন যে এরপরে যে কাউন্সিলিং এ যারা থাকছেন, তাহলে এখানে একটা আইনি গ্রাউন্ড একটা তৈরি হয়ে গেল, যে তাহলে এখানে কিছু টেন্টেড ক্যান্ডিডেট এই যে কাউন্সিলিং গুলোর মধ্যে থেকে গেছে, তাহলে এরা যদি বেরিয়ে যায়, তাহলে এই সংখ্যা অনুযায়ী তাহলে পরের যারা কাউন্সিলিং এ পেয়েছে তারা আইনি গ্রাউন্ড পেয়ে যাবে এখানে স্থান পাওয়া।
তাহলে এটা শুনে আমি আশ্বস্ত হয়েছিলাম, তাহলে এটাই উপায়, তাহলে এখানে সবাই যোগ্যরা কিন্তু আইনি প্রসেস অনুযায়ী বেঁচে যাওয়ার একটা রাস্তা খুঁজে পেলাম। কিন্তু চিন্ময় মণ্ডলরা তারা কি বুঝলো, তারা চাইছে যে সেই মুহূর্তে যেন তারা লিস্টে নাম থাকে, নাহলে লিস্ট কোনো প্রকাশ হবে না। এবং উনি বললেন যেটা, যে লিস্টে যদি আমার নাম না থাকে তাহলে আমি অযোগ্য লিস্টে পড়ে যাচ্ছি, তাহলে আমি অযোগ্য হয়ে এখানে নেতৃত্ব দিচ্ছি, তাহলে এই নেতৃত্ব তাহলে মানবে কে? তাহলে ওটাই ওর কিন্তু ভাববাচ্য ছিল। তাহলে এখন চিন্ময় মণ্ডল এবং ওরা যা করতে চাইছে তাতে আমার যেটা মনে হয় যে এখানে 9-10-এর 3টা কাউন্সিলিং এবং 11-12-এর 2টো কাউন্সিলিং এ তাহলে টেন্টেড হিসাবে চিহ্নিত নয়, কিন্তু সংখ্যাটা অনেক। কিন্তু বাকি কাউন্সিলিং এ টেন্টেড নয়, এই সংখ্যাটা কিন্তু 1000-এর মধ্যে হবে। যতদূর আমার মনে হয় 9-10-এ 274-এর মতো হবে, এবং 9-10-এ 610-এর মতো হবে, 11-12-এ 274-এর মতো হবে। এরকম একটা মানে 1000 মতো হবে। তাহলে 1000 জনের জন্য আমরা এখানে প্রায় 14,000 কিন্তু আমরা ভুক্তভোগী হয়ে যাচ্ছি। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে 3টা কাউন্সিলিং 9-10 এবং 11-12-এ 2টো কাউন্সিলিং এ যারা টেন্টেড ক্যান্ডিডেট নয় তাদেরকে একজোট হতে হবে, একজোট হয়ে লড়াই করতে হবে এবং আইনি পথেও তাই যেতে হবে, আমি এটুকু মনে করি। এবং সবাই আমার কথাটাকে ভুল ব্যাখ্যা করবেন না কেউ, এবং সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন, যাতে আমাদের আজকে চাকরি নেই, এরপরে আজকে মাত্র 8 মাসের বেতন পাবো, তারপরে কি হবে কেউ জানি না। তাই আমরা বলছি যে সবাই যেন তাহলে সঠিক পদ্ধতি, সঠিক চিন্তা ভাবুন। এখনো সময় খুব বেশি নেই, তাই খুব শীঘ্র এই চিন্তাটা ভাবুন। আর আমরা আজকে কয়েকজন বন্ধুরা মিলে 10 জনের মতো, আমরা কোনো গ্রুপে নয়, মানে আমরা বর্তমানে কোনো গ্রুপকে আর বিশ্বাস করতে পারছি না যা হচ্ছে, তাই আমরা সুপ্রিম কোর্টে এসছি। এসে